এই চরটি দেখতে যতটা কাব্যিক, নামটা ঠিক ততটাই গদ্যময়, গতানুগতিক। যেহেতু নদীর মাঝখানে চরটির অবস্থান, তাই নাম হয়ে গেছে মিডিল চর। মূলত চরখানপুর তথা চর খিদিরপুরের ভাঙন কবলিত মানুষদের একাংশই এখানে গড়ে তুলেছে বসতি। এখানকার এক একটি বাড়ি যেন এক একটি খামার, আর বিস্তীর্ণ সবুজ মাঠ যেন অগণিত গবাদি পশুর অভয়ারণ্য। আসলে গবাদি পশুপালনই এই চরের মানুষের জীবিকার প্রধান উৎস। রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়েই এই চরের মানুষেরা চালিয়ে যাচ্ছে বেঁচে থাকার সংগ্রাম। আপনি জীবনটা কি সুখে কাটালেন নাকি দুঃখে? সুখেই কাটে আমাদের জীবন। সুখেই কাটছে। এত কষ্ট কই ছেলেটা আসে না, আসবে না, এইসব বলে মানে সবার তো ভালো লাগে না, বুঝতে পারেন? কত লেটে 180। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালোই রেখেছে, ভালোই আছি। আমার কথা নাকি জিজ্ঞেস করেন শুনলাম। জিজ্ঞাসা করা যায়? আমি খালি জিজ্ঞাসা করবো, 14 জন খালি ভার্সিটির অফিসার শুনতে এসেছিল। তাই নাকি? হ্যাঁ, আইসে জিজ্ঞাসা করলো সব দিন যে এই বিকেল যে উনি সত্য কথা বলে, কথার হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম নদীর তীরে। সামনের একটি ঘাটে কোরবান ভাইয়ের নৌকা বাঁধা রয়েছে, সেই নৌকায় করেই আমরা যাব মিডিল চর। কোরবানকে বলেছিলেন যে আমরা আবার পার হবো আপনার নৌকাতে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সমস্যা নেই। জল থই থই পদ্মা নদী দেখে নাটোর থেকে আসা তুহিন ভাই কিছুটা ভয় পাচ্ছিলেন, তা নিয়েই হাস্যরসে মশগুল আজিজুল ভাই। এখন এবার থেকে সাহস ধরে দেবো। আমি তো চাহা শুনো যে একবার বিকেল একবার সন্ধ্যা পর্যন্ত যাতে তুফান হয়, তাহলে তুহিন ভাই যে কি করে তাই দেখবো গাঙ্গের মধ্যে। হ্যাঁ, তো মেঘটা ছুটে গেল। এই মুহূর্তে নদীর ধারে কেউ পাটের আঁশ ছাড়ানো, আবার কেউ বা নৌকা মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। চরখানপুরের কর্দমাক্ত পথে হাঁটতে থাকলাম আজিজুল ভাইয়ের পিছু পিছু। কিছু দূর এগিয়ে যেতেই দেখতে পেলাম নৌকার মাঝি কোরবান ভাইকে। বাড়িতে কি আছে বাড়িতে? ও কোরবান ভাই, বাড়িতে গেলে তুই খাই আসা হয়তো না। খাওয়াতে কি আছে গো ভাই? বলে খাওয়াতে বলে কি আছে গো ভাই? এমনি যাইয়ে এই পাড়াটা ধরবো, এই পাড়াটা একটু ধরে অমনি আমার সিনেমা পাড়ে দিয়ে বাড়ি এমনি সোজা। কোরবান ভাই খাইছেন? হ্যাঁ, আবার খাওয়া দাওয়া করছি ভাই। কি পানি কেমন? নামছি নিচে নেমে একটা ডুব দিলেই তো হয়। দিনা একটু পায়ে আঘাত লেগেছে তাই নিচে নাম। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নদীর ধারে রাখা কোরবান ভাইয়ের ছোট্ট নৌকায় উঠে পড়লাম আমরা। চরখানপুর পেছনে ফেলে নৌকা ছুটতে থাকলো মিডিল চর অভিমুখে। যেতে যেতে মায়ার চর চরখানপুরের সৌন্দর্য দেখে নিলাম এক ঝলক। নদীর ধারে চড়ে বেড়ানো মহিষের পাল দেখতে দারুণ লাগছে। ডুবুচরের উপর দিয়ে ছুটছে আমাদের নৌকা, আর বেশিক্ষণ লাগবে না মিডিল চরে পৌঁছাতে। রাজশাহী শহর আর চরখানপুরের অনেকটা মাঝামাঝি জায়গায় মিডিল চরের অবস্থান, তাই মিডিল চরে যাওয়া মানে রাজশাহী শহরের দিকে অর্ধেক পথ এগিয়ে থাকা। চলতে চলতে আমরা চলে এলাম মিডিল চরের অস্থায়ী ঘাটে। একবারে মাঝে, এই জন্য মিডিল চর। এটা মিডিল চর। এই দেখেন, এই একটা, ওই দেখেন একটা দেখতেছেন নদীর ওপারে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে একটা গ্রাম, আবার দেখেন আর একটা গ্রাম, ওই যে এখানে একটা গ্রাম। মোটর মানে এটুকুর ভিতরে 4টে গ্রাম। এই 4টা কি মিডিল চর? 4টে মিডিল চরে, খালি পাড়া ভিন্ন নাকি? পাড়া ভিন্ন। সব বসত ছিল আমাদের এখানে, সব যতই পাড়া যা আছে, হ্যাঁ হ্যাঁ, ওই গ্রাম এই গ্রাম 10 নম্বর এইগুলা যা আছে সব আমাদের খানপুরের ভিতরে ছিল। সব ভাঙনে সব নিলাম হয়ে কে কিন্তু চলে গেল।
চরের বসতির দিকে এগিয়ে যাওয়ার সময় সবুজ মাঠ ভর্তি গবাদি পশু দেখে আমি হতবাক হয়ে গেলাম। অজস্র গরু, ছাগল আর ভেড়া চড়ে বেড়ানোর এমন দৃশ্য সত্যি মনোমুগ্ধকর, আঁকা কোনো নান্দনিক ছবি। রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর ঠিক মাঝখানে জেগে ওঠা এই চরের জনবসতির এই চিত্র একেবারেই অন্যরকম। এখানে দেখতে পাচ্ছি যে গোবর শুকিয়ে তারা রেখেছেন। এগুলো কি বিক্রি করে নাজুল ভাই? বিক্রি করে, আবার জাল দেয় বাড়িতে, বাড়িতেও ব্যবহার করে, আবার বিক্রিও করে দেয়। বিক্রিও করে দেয়। এখানে কি পানি ওঠে এখন? পানি আজ 2-3 বছর থেকে উঠেনি। ওঠেনি, না, কারণ ধীরে ধীরে স্থায়ী হচ্ছে এই জায়গাটা। ধীরে ধীরে স্থায়ী হচ্ছে। এই রে বাবা, এখানেও টিউবওয়েল, পানি ওঠে না? হ্যাঁ, পানি ওঠে না, সব দেখে দেখে। ও তাই তো, ভরে যাবে। বন্ধুরা দেখুন, প্রত্যেকটা বাড়ি এখানে সেপারেট, আলাদা আলাদা করে। এই বাড়ির চারপাশে দেখবেন যে খড়ের গাদা রয়েছে, গোয়াল ঘর রয়েছে, একেবারে ওটা মসজিদ আলাদা আলাদা। কোনটা মসজিদ? মসজিদ। ও, এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছি, ওই যে এই চরের মসজিদ। মসজিদটাও কিন্তু বাড়ির মতোই, এই যে ছন দিয়ে, তারপরে এই উলু খাগড়া দিয়েই তো তৈরি করছে। হ্যাঁ, শহরের জায়গাতে আপনার টিনের ঘর করা থেকে না করাই ভালো। হ্যাঁ হ্যাঁ, মানে টিনের বেড়া টেড়া দেওয়া, মানে কখন হে ঝড়ে পাক দিয়ে ফেলে দিবে, কাইটে কুইটে 12 বাট হয়ে যাবে। আর খেড়ের বেড়া কিন্তু শর্ট করে লড়ে না। ও আচ্ছা, মানে খেড়ের বেড়াতে মানে বাস করে আরাম, টিকসই হয়। টিকসই, মানে ঝড়ে মানে উপরাই কম, জিনিসটা পুঁতে দিতে হয়। আচ্ছা, তাই দেখেন আমার এই চরের মধ্যে ওই লোকের বয়স সব থেকে বেশি। ওই যে লোক হাঁটে এসে হ্যাঁ হ্যাঁ, 100 পার হয়ে গেছে। তাই নাকি? ওর নাম হলো বানু, আমার বাসার কাছে। আগে আগে আমার বাসার কাছে ছিল, ভাঙনে যখন ভেঙে গেল তখন সব শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল। আমি যে চরে আসলাম, এটা মনে হয় এই চর কি, যেটা কহবতের বাড়ি, এই চরে? হ্যাঁ, ওই ওখানে ছিল। ও, এখন আর নাই? না, চলে গেছে, ওই পারে চলে গেছে। ওই পার চলে গেছে। আসসালামু আলাইকুম। এই ভাইরা এসেছে। ওখানে ছিল আপনার নদের ধারে। আচ্ছা, তার আগে? ও তারপরে ছিল খিদিরপুর। আচ্ছা, খিদিরপুর ভেঙে গেল, তখন ওখানে আমি ওখান থেকে আবার এখানে। খিদিরপুর মানে চরখানপুরের ওদিকে ছিলেন আর কি? আচ্ছা, সারা জীবনে তো এতবার জায়গা বদল করলেন? হ্যাঁ, বহুবার। একবার থাকলেন খিদিরপুর, অর্থাৎ চরখানপুরের দিকে। আমার বয়সে ধরেন 7-8 বার ভাঙাচোরা হয়েছে। 7-8 বার। কষ্ট না? কষ্ট না, জীবনটাই তো কষ্ট আমাদের। এটা কি করে সম্ভব যে একটা মানুষ এতগুলো জায়গা চেঞ্জ করলেন? মানে এক চর থেকে আরেক চর, আরেক চর থেকে আরেক চর, এই এতগুলা যে আপনি একটা জীবনে চেঞ্জ করলেন, আপনার জীবনকে কেমন মনে হলো যে একটা মানুষ এই দুনিয়াতে আসলেন, এসে এই যে একটা বাস্তবতার মুখোমুখি হলেন, এটা আপনার কাছে কি মনে হয় যে আপনি জীবনটা কি সুখে কাটালেন নাকি দুঃখে? সুখেই কাটে আমাদের জীবন। সুখেই কাটছে? এত কিছুর মধ্যেও সুখ পেলেন? সুখ পাবো না কেন বলেন তো? এটা আমাদের সুখ, টাউন টাউনে আমরা চৈতে ফিরে পারবো না। তাহলে আমরা এখানে আবাদ পানি করি, গরু বাছুর আছে, ওতে আমাদের সুখ, তাই না? হ্যাঁ। কিন্তু আমরা তো দেখি যে অনেক কষ্ট আপনাদের, এই কষ্টের মধ্যে সুখ খুঁজে নেন কিভাবে? বন্যা এলে এখন আপনার টিভি গেলে একটু কষ্ট, বর্ষা এলে আপনার ধরুন ভাঙন হলে ভেঙে গেলে আবার কোন আমাদের কষ্ট, তাছাড়া আর আমাদের জীবনটাই চলে গেল এরকম। এত কষ্টের পরেও যখন একটা মানুষ বলে যে আমরা সুখেই কাটিয়ে দিয়েছি, চিন্তা করুন, প্রকৃত সুখী মানুষ দেখতে হলে এরকম জায়গায় আসতে হবে। আসলে আমরা সুখে থাকার পরেও সন্তুষ্ট হই না, মনে করি যে আমাদের সুখ নাই, আমাদের এই নাই, আমাদের সেই নাই। কিন্তু কোনো কিছু না থাকার পরেও মানুষ কিভাবে সুখী হতে পারে? এই চরের প্রতিটি বাড়ি যেন আস্ত এক একটি খামার। গ্রামীণ গৃহস্থ বাড়িতে যা কিছু থাকে, এই চরের প্রতিটি বাড়িতেই সেই কৃষি উপকরণগুলোর দেখা মেলে। একেবারে বিপরীত চিত্রও রয়েছে এই চরে। এখানে এমনও বাড়ি আছে যেখানে জীর্ণতা ছাড়া আর কোনো কিছুই নেই। বাড়িটার অবস্থা দেখুন, এখানেও মানুষ বসবাস করে। কি আজব, কোথায় মানুষ কিভাবে থাকে দেখুন। ঘরটা ছোট্ট একটি ঘর, দাঁড়ানোরও অবস্থা নেই এর ভিতরে।
এটা আপনার বাড়ি? যে কেমন আছেন আপনারা? আমরা বেটা দূরে দূরে বেটা আছে, বেটা ছেনে আনি টেনে খাই। কয়জন থাকেন এখানে? মুরব্বীর আমি। তাই? যে এই আর কেউ নাই? না। ছেলেরা কোথায় থাকে? ছেলের একটা মোহনপুর, একটা পুঠিয়া তারাপুর, একটা ডাসমারি, আর এই যে একটা ছোট। ছেলেরা দেখে আপনাদেরকে? হ্যাঁ, ছেলেরা দেখে দেখে গেলে গা। আচ্ছা, কিন্তু আপনারা দুইজন মানুষ, অনেক বয়স হয়ে গেছে, কিভাবে চলছে এই জীবনটা বলেন? কষ্ট হয়? কষ্ট হয়। সব কিছু কি পান জীবনে যা দরকার? ও গেলে বাজার করে আনতে হয়। আমি হাঁটতে পারছি না, যেতে পারছি না। এইখানে কতদিন ধরে আছেন? এখানে 4 বছর হয়েছে না, 5 বছর। ঘর টর ঠিক আছে? বৃষ্টিতে থাকতে পারেন? বৃষ্টি থাকতে পারিনি। কেন? দক্ষিণ টিন ভাঙ্গা, ঝড়ে উড়ে গেছে, যাই ওই ভাঙ্গা টিন সুমুখে। ভাঙ্গা টিন? যে দুপুরে কি খাইছেন? দুপুর রুটি খেয়েছি। কি রুটি? গমের রুটি। গমের রুটি কি দিয়ে খাইছেন? বউ মিষ্টি কেটেছিল। কি মিষ্টি? এই হালুয়া মিষ্টি। হালুয়া দিয়ে খেয়েছেন? আর রাতে কি খাবেন? যে ভাত আছে, সকালে ভাত রেঁধেছি। ভাত কি দিয়ে খাবেন? মাছের পুর। ছেলেরাও তাদেরকে দেখাশোনা করেন, কিন্তু ছেলেরা এখানে থাকেন না। দূরে দূরে। এখন কিভাবে ঢুকতে হয় এর ভিতরে? এখানে চুলা রয়েছে, এখানে তারা রান্না করেন। দুই মানুষ জীবনের শেষ প্রান্তে এসেছেন, এখানে থাকেন। দেখুন তাদের কাপড় চোপড় এভাবে এখানে সাজিয়ে রেখেছেন তাদের দুইজনের। আর একটু পার্ট মানে ডিভাইড করা রয়েছে, যে এই অংশ হচ্ছে উঠোনের অংশ বা বারান্দার অংশ, এখানেই তাদের চুলা, আর এটা সম্ভবত তাদের থাকার জায়গা। আপনারা এখানে ঘুমান রাতে? হ্যাঁ, এখানে ঘুমাই। ও, এই বারান্দাতেই ঘুমান? হ্যাঁ। এখানে ঠিক এখানেই তারা ঘুমান, কারণ তাদের যে রুম এর মধ্যে সম্ভবত পানি পড়ে। এই রুমে পানি পড়ে? এই রুমে পানি পড়ে তো আমার টিনের দিয়ে। পানি পড়ে? যে এই যে টিনগুলো ফুটো, হ্যাঁ। কোন দিক দিয়ে পানি পড়ে বেশিরভাগ? এই যে এই জায়গায়। তাই? আপনার পায়ে? আর না, মুন্ডলে। মানে আপনার হাজবেন্ডের পায়ে? হ্যাঁ। এইরকম জায়গায়ও মানুষ বসবাস করেন। দেখুন কাপড় চোপড় স্তূপ করে রেখেছেন, এখানে কিছু সংসারের প্রয়োজনীয় জিনিস তারা রেখেছেন। দেখুন একটি ছাতাও দেখতে পাচ্ছি এখানে, কিন্তু ছাতাও তার ঘরের ছাদের মতোই। দেখুন A4 O4। এই ছাতা দিয়ে বৃষ্টি হয়? বৃষ্টি আটকায় না রোদ? বৃষ্টিতে এই ছাতা তো ব্যবহার করা যাবে না। রোদে করা যাবে। রোদে করা যায় না? কত বয়স হয়েছে আপনার? 80-85 হবে। 80-85 বছর। চরেই জীবন কাটলো? চরে জীবন কাটলো। এই জীবনে কি সুখী? কি মনে হয় যে সুখী নাকি দুঃখী আপনি? দুঃখী ধরেন। কেন? ওই যে বেটারা দূরে দূরে যাই ছেলেদের জন্য। ছেলেরা ইচ্ছা করে ছেলেদের কাছে থাকতে? হ্যাঁ, মুরব্বী যায় না, যে ডাসমাত্রা ছেলে আছে, লাতি বিদেশে গেছে ডাকে। নাতিরা বলে না যে দাদা দাদি আসো একসাথে? হ্যাঁ, নাতি ডাকে, বিদেশ থেকেই ডাকে। তাই না? হ্যাঁ। তো এই শেষ বয়স আপনাদের ছেলেদেরকে বলেছেন যে বাবা আমরা তোমাদের সাথে থাকতে চাই? যে মুরব্বী যাইতে হয় না। ও, আঙ্কেল যেতে চায় না? হ্যাঁ। কেন যেতে চায় না? আমি ও দেশে গেলে মরে যাবো তাই বলে। এই চর ছেড়ে যেতে পারবে না? হ্যাঁ। চর ছাড়লে মরে যাবে? হ্যাঁ। চিন্তা করুন, চরের প্রতি কত মায়া। অনেক মায়া না আঙ্কেলের চরের? গরু বাছর যা ছিল সবগুলা কাতসত করে খাইলিয়েছে। কারা? আর বেটা ভাই, তাদের কি গরু বাছুর ছিল? হ্যাঁ, আর গরু বাছর ছিল মেলায়। অবস্থা ভালো ছিল? ভালো ছিল। আমার বাসার কাছে বাসা ছিল। কেমন মানে কি ছিল তাদের? জমি জায়গা সবই ছিল। তাই? এখন আমার জমির 5 জমি। আজল ভাই, আপনার ছাতা রাখার স্টাইলটা তো হেভি লাগতেছে। হ্যাঁ। ঘটকালি করতেন নাকি কখনো? না ভাই, এরকম সারা খালি এরকম ভাবে বেড়ায়। নদীতে মাছ মারতে গেলে এরকম পিঠে করে ঝুলাই নিয়ে থাকে। আজিজুল ভাইয়ের বোনের বাড়িতে গেলে চরেই সন্ধ্যা নেমে আসবে, তাই সেখানে না গিয়ে সরাসরি রাজশাহী শহরের দিকে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা।